খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকে দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো। আজকে আমরা আলোচনা করব, এখন মাঠে আজকে আমরা আলোচনা করব ক্রীড়াঙ্গনের ব্যস্ততম দিন নিয়ে। আজকে বাংলাদেশের ক্রিকেট দল খেলতে নামছে, বাংলাদেশের ফুটবল দল, নারী ফুটবল দল খেলতে নামছে। একই সঙ্গে অন্যান্য অ্যারেনায় আমরা দেখেছি ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বেশ কিছু ম্যাচ আছে। আলোচনা করার মতো অনেকগুলো বিষয় আছে, বিপিএল আছে সামনে। এই সব কিছু নিয়ে আমরা আলাপ করব। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। শামীম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ ভাই, আমরা যেটা বলছিলাম যে অনেকগুলো বিষয় আছে, তবে তার আগে আমরা শুরুতেই একটু আলোচনা করতে চাই বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের শেষ টি-20 ম্যাচটা নিয়ে। আমরা দেখছি যে বাংলাদেশ এখন পর্যন্ত 1-1 ড্র আছে সিরিজে, কিন্তু প্রথম ম্যাচটা বাংলাদেশ যেভাবে হারলো, পরের ম্যাচে কামব্যাক করলো, কিন্তু এখন পর্যন্ত টি-20তে বাংলাদেশ যেভাবে এই বছরটা খেলছিল সেভাবে কি আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ তাদের সেরা খেলাটা খেলতে পেরেছে কিনা? দেখুন, বছরটা একটা গুড নোটে শেষ করার খুব একটা সুযোগ আছে। এই বছরটা কিন্তু আমরা শুরুটা ভালো করিনি, কিন্তু মাঝে কিন্তু আমরা বেশ কিছু ভালো করেছিলাম, টানা 4টা সিরিজ জিতেছি। এটা কিন্তু একটা ভালো একটা লক্ষণীয় বিষয় ছিল যে আমাদের টি-20-র ইতিহাসে সম্ভবত এক বছরে সর্বোচ্চ ম্যাচ এবারই আমরা খেলতে যাচ্ছি, তাই না? এখন এমন একটা অবস্থা আছে যে আয়ারল্যান্ডের সাথে সিরিজ শুরুতেই ধরে নেন যে র্যাঙ্কিংয়ের ব্যবধান যেহেতু 3 ধাপের নিচে তারা, আমরা ধরে নিয়েছি যে আমরা খুব কমফোর্টেবলি সিরিজ জিতবো এবং আমাদের মাটিতে খেলা। আরও আপনার চট্টগ্রামে কিন্তু আমাদের সাধারণত চট্টগ্রামে আমরা ভালো করি, যদিও আমরা সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে চট্টগ্রামে আমরা হোয়াইট ওয়াশ করেছি টি-20তে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কি আমাদের খেলাটা খেলতে পারছি কি না, যেটা নিয়ে অনেক কথা হচ্ছে যে আমাদের টপ অর্ডারদের উপরে যেই আমরা যতটা নির্ভর করতে হওয়া উচিত ততটা টপ অর্ডার আমাকে দিচ্ছে কি না। টপ অর্ডারে আপনি সিরিজের প্রথম ম্যাচটা সত্যি একটা ডিজাস্টার ছিল। আপনি একটা পর্যায়ে যদি আপনি ব্যাটিং পাওয়ার প্লেতে যদি 4 উইকেট হারিয়ে ফেলেন, আপনি সেখান থেকে ব্যাক করে আপনার একটা 182 চেস করেন, টাফ হয়ে যায় কিন্তু, তাই না? এইখান থেকেও তারপরও কিন্তু আপনার হৃদয় তার ঠিক হৃদয় নিংড়ানো খেলাটা খেলেছেন, চেষ্টা করেছেন। ওই ম্যাচে আসলে আমাদের টপ অর্ডারের ব্যর্থতা ছিল আসলে অমার্জনীয়। আমি অনেকগুলো আউটটা যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন যে উইকেট দিয়ে আসছে, তাই না? আপনি উইকেট নিয়েন আলাদা ব্যাপার, কিন্তু আপনার নেওয়া লাগেনি, উইকেট দিয়ে আসছেন। ইভেন ফিল্ডিংটাও আমাদের সেভাবে ছিল না, ভালো ফিল্ডিং করতে পারিনি। আমাদের যে একটা আপনার টপ অর্ডারের পরীক্ষাতে শুধু ফেইল করেনি, মিডল অর্ডারও আমরা সেইভাবে আমরা দেখতে পারিনি, যার কারণে পুরো চাপটা পড়ে গেছে। তৌহিদ হৃদয়ের একার উপরে চাপটা নিয়েছিলেন। এই অবস্থা থেকে আমরা ম্যাচটা হারলাম এবং হারের ব্যবধানটাও কিন্তু বেশ মানে লজ্জাজনক। কারণ 39 রান টি-20তে হারটা কিন্তু অনেক বড় ব্যবধানই নিয়ে নিতে পারে, তাই না? সেখান থেকে আমরা সেকেন্ড ম্যাচে কামব্যাক করছি ঠিকই আছে, আমরা জিতেছি, কিন্তু লাস্ট ওভার পর্যন্ত আমাদের খেলতে হয়েছে, 6টা উইকেট হারাতে হয়েছে। হ্যাঁ, 6টা উইকেট হারাতে হয়েছে আমাদের। কিন্তু সেই ম্যাচটাও কিন্তু স্বস্তির জয়টা বা স্বস্তির কামব্যাকটা কিন্তু বলতে পারবো না, কারণ আপনি খেয়াল করে দেখবেন যে ওরা কিন্তু আপনার লাস্ট পাওয়ার প্লেটা অনেক রান করেছে। ফার্স্ট পাওয়ার প্লেটা ওরা তো ফার্স্ট পাওয়ার প্লেতে 79 রান করেছে। এটা 5 ওভারে, প্রথম 6 ওভারে 79 রান করা অনেক বড় ব্যাপার। কিন্তু ওরা যেভাবে খেলছিল, যদি এই অবস্থা চলতো একটা পর্যায়ে আমরা ধরে নিচ্ছিলাম যে 200 প্লাস স্কোর হয়ে যাবে, তাই না? সেখান থেকে আমাদের খুবই যে নোটেবল যে আমাদের আপনার বোলাররা সেকেন্ড স্পেলে তারা রিদম ফিরে পেয়েছেন, তাদের বলটা ইকোনমিক ছিল, বেশ আপনার ইকোনমি বোলিং ছিল, এবং আমরা লাস্ট পাওয়ার প্লেটাকে আমরা সেভাবে ইউজ করতে দেইনি তাদেরকে। এই একটা জায়গায় কিন্তু আমাদের ম্যাচের ডিফারেন্সটা হয়েছে। আর একটা ডিফারেন্স আমি নির্ণীত করেছি ওই ম্যাচে। সেই ম্যাচে কি সেকেন্ড ম্যাচে আমাদের বল ডটের সংখ্যা একটু কম ছিল, ওদের থেকে 7-8টা বল কম ডট করেছি, বাউন্ডারির সংখ্যা ওদের থেকে বেশি ছিল। এই বিষয়গুলোটাকে আপনি মোটামুটি আপনার ক্যাপ্টেন হিমসেলফ পারফর্ম করেছেন, তাই না? যার কারণে আমরা কিন্তু একটা চেস করে আমরা জিততে পেরেছি, 171 রান চেস করে। তো শামীম ভাই, দুটো ম্যাচে আমি দুটো বিষয় খেয়াল করেছি। প্রথম ম্যাচ হচ্ছে আপনি যেটা বললেন যে আমাদের টপ অর্ডার কলাপস করেছে, মিডল অর্ডারে আমরা তাওহিদ হৃদয়ের 83 রানের ইনিংসের পরও আমরা 140 করতে পেরেছিলাম, 142 করতে পেরেছিলাম। সো মানে খুব বেশি মানে অন্যদের কোনো কন্ট্রিবিউশনই ছিল না বলা চলে। আর সেকেন্ড ম্যাচে আমরা দেখেছি যে টপ অর্ডার কিন্তু ভালো করেছিল, একটা ভালো স্টার্ট আমাদের ছিল। লিটন দাস, পারভেজ ইমন ভালো ব্যাট করেছে, আপনি লিটন ভালো ব্যাট করেছে। জি, তারপরে আরেকটা বিষয় উল্লেখ করার মতো, সেটা হচ্ছে
আপনি খেয়াল করে দেখবেন দুটো পার্টনারশিপ কিন্তু হয়েছে, জি। যে দুটো পার্টনারশিপটাও কিন্তু ম্যাচে কখনো কিন্তু মনে হয়নি ম্যাচটা আমরা হারতে যাচ্ছি, কারণ আপনি ওপেনিং পার্টনারশিপটা আর্লি কলাপস করলেও আপনি সেকেন্ড অ্যান্ড থার্ড উইকেট পার্টনারশিপ দুটো ছিল 50+ পার্টনারশিপ। এই পার্টনারশিপ দুটোই হলো ম্যাচের রিদমটা রাখছে, যার কারণে আপনি শেষের দিকে আমরা চাপ নেইনি। আমার সম্ভবত লাস্ট পাওয়ার প্লেতে 30 বলে 33 রানের মতো টার্গেট ছিল, যেটা খুব ইজি অ্যাচিভেবল বলেই আমরা ধরে নিচ্ছিলাম। রাইট, কিন্তু ওই সময় আমরা দেখেছি যে সোহান ছিলেন ক্রিজে, তাকে আমরা ব্যাটার হিসেবেই জানি, কিন্তু তিনিও উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছিলেন। আমার কথাটা হচ্ছে যে মানে ফার্স্ট ম্যাচে আমরা দেখলাম যে টপ অর্ডার কলাপস করলো, মিডল অর্ডার আর দাঁড়াতে পারলো না, রান এলো না, আমরা ম্যাচটা হারলাম। সেকেন্ড ম্যাচে আমরা টপ অর্ডারের কাছ থেকে রান পেলাম, কিন্তু মিডল অর্ডার হচ্ছে কলাপস করলো, এবং আমাদের একটা যদিও ওই যে বললেন 30 বলে 33 রানের সমীকরণ ছিল, যে কারণে আমরা হয়তো উতরে যেতে পেরেছি, 3টা বল হাতে রেখে আমরা ম্যাচটা জিততে পেরেছিলাম, কিন্তু সেখানে ব্যবধানটা যদি আরেকটু বেশি হতো হয়তো এই ম্যাচটাও আমাদেরকে হারতে হতো। এই যে মিডল অর্ডার কলাপস করলো, মানে প্রত্যেকটা ম্যাচে যেটা হচ্ছে যে কোনো ম্যাচে টপ অর্ডার কলাপস করছে, কোনো ম্যাচে মিডল অর্ডার কলাপস করছে, সবাই মিলে একসঙ্গে কেন পারফর্ম করতে পারছে না? হ্যাঁ, ভালো প্রশ্ন। সেটা হচ্ছে কি, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের আরেকটা ব্যাপারটা হলো কি, যে আমরা কিন্তু আমাদের ব্যাটিং শক্তির থেকে বোলিং শক্তিটাকে এগিয়ে রাখছি, কারণ আমাদের বোলিং শক্তিটা এমন একটা যে আপনি লিমিটেড ভার্সন ক্রিকেটে আমরা ঠিক ওয়ার্ল্ড ক্লাস বোলিংই আমাদের টিমের যে স্ট্রেংথ এখন মজবুত আছে, কারণ বোলিং ভ্যারাইটি অনেক বেশি আছে, কিন্তু আমরা বোলিংটা কিন্তু ভালো করতে পারছি না। বোলিং ভালো করতে পারছি না বলে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে প্রথম ম্যাচে মুস্তাফিজ শুধুমাত্র মিতভাই বোলিং করেছেন, বাকিরা কিন্তু প্রচুর মার খেয়েছেন, যার কারণে আপনার স্কোরটা ওরা 180 ক্রস করতে পেরেছে। দ্বিতীয় ম্যাচ, এটা তো আমাদের চেনা কন্ডিশন, আমাদের চেনা উইকেট, ওরা 180 করবে, এটা তো অনেক ব্যাপার, অনেক বড় ব্যাপার। আপনি সেকেন্ড ম্যাচেও দেখেন ওরা কিন্তু 170 করেছে, অর্থাৎ কি দাঁড়াচ্ছে যে আমাদের বোলিংটা কিন্তু সেইভাবে কিন্তু হচ্ছে না। আমাদের ফার্স্ট স্পেলে যদিও আপনার শেখ মাহাদি মার খেয়ে সেকেন্ড স্পেলে ব্যাক করেছেন, একটা ওভারে সেট ব্যাক করে দিয়েছেন খেলাটা, না হলে কিন্তু আরও বড় বিপর্যয় হতে পারতো। এই জায়গাটা একটু ভাবা দরকার যে আমাদের বোলিং স্ট্রেংথটাকে আপনি কীভাবে ফাইন টিউনিং করবেন, কোন জায়গাটা আমাদের প্রয়োজন আছে, কোন জায়গাটা প্রয়োজন নেই, সেই জায়গাটা আসলে চিহ্নিত করা খুব দরকার। আমরা দুটো ম্যাচে দেখলাম 3টে পেস বোলার নিয়ে আমরা খেলছি, চিটাগাং উইকেট 3টে পেস বোলার নিয়ে খেলবো না 3টে স্পিনার নিয়ে খেলবো, এই বিষয়টাও শেষ ম্যাচের আগে আসলে নির্বাচকদের, বিশেষ করে আপনার টিম ম্যানেজমেন্টের এবং প্রধান নির্বাচক মিলে যারা 11 করেন তাদের ভাবা উচিত। 11 নিয়ে যেহেতু কথা বলছেন, আমরা একটু আজকের ম্যাচে 11টা কেমন হতে পারে সেটা একটু দেখে নিতে পারি, যদিও এটা হবে আমরা জানি না, টিম ম্যানেজমেন্ট ডিসিশন নেবে, হ্যাঁ একটু পরেই জানা যাবে। কিন্তু আমরা আমাদের মতো করে লাস্ট ম্যাচে আমরা যে 11টা দেখেছি অনেকটা সেরকমই হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। তবে একটা চেঞ্জেস আমরা আশা করছি, সেটা হচ্ছে সোহানের জায়গায় হয়তো বা শামীম পাটোয়ারি ফিরতে পারেন। এটা বলছি এই কারণে, শামীম পাটোয়ারি লাস্ট চিটাগংয়ে যে ম্যাচটা খেলেছিলেন আয়ারল্যান্ডের এগেনস্টে, সেখানে তার 50 ছিল, অনেক কন্ট্রোভার্সি আছে তাকে দল থেকে বাদ দেওয়ার এবং তাকে দলে ফেরানোর ব্যাপারেও। এছাড়া আমরা আর সেভাবে চেঞ্জেস দেখছি না। আপনি যেটি বলছিলেন যে 3টা স্পিনার নাকি 3টা পেসার, আমরা এখন পর্যন্ত ধারণা করছি যে 3টা পেসার নিয়েই, সাইফুদ্দিনকে সহ যদি ধরি 3টা পেসার নিয়েই বাংলাদেশ দল খেলবে। ওভারঅল আপনার কাছে কি মনে হয়, আপনি কি এই 11-এর সঙ্গে অ্যাগ্রি করেন নাকি আপনি এখানে কোনো পরিবর্তন দেখেন? দেখুন, এই যে সাইফুদ্দিন ইনক্লুশনটা কিন্তু লাস্ট ম্যাচে কিন্তু আমাদের খুবই ইতিবাচক ছিল, যদিও ওনার বোলিং এর শুরুটা ভালো করেন নাই, কিন্তু ওনার কিন্তু ব্যাটিংটা, যেটা আপনি আজকে যেভাবে আপনি জিতেছেন, যে ওনার যে ব্যাটিংটা ছিল সেটা কিন্তু খুবই পজিটিভ শো ছিল। আপনি একটা পর্যায়ে ওই 30 বলে 33 রানটা কিন্তু কঠিন হয়ে যাওয়ার অবস্থা দাঁড়িয়েছিল, সেখান থেকে কিন্তু ম্যাচটা বের করতে, বিগ শটে কিন্তু উনি ম্যাচটা বের করে নিয়ে আসছেন, তাই না? সুতরাং আপনি, এবং আরেকটা ভালো ছিল যে টিম ম্যানেজমেন্টে ওনার যে পজিশনে ব্যাটিং করে তার থেকে কিন্তু প্রমোটেড করা হয়েছে, ওনাকে উপরে এনে ওনাকে ব্যাট করা হয়েছে, এরকম ভালো সিদ্ধান্ত। তো সুতরাং আমার মনে হয় এই আপনি যেটা বললেন যে শামীম পাটোয়ারিকে, যেহেতু এই সিরিজের শুরু থেকেই শামীম পাটোয়ারিকে নিয়ে আলোচনা চলছে, সরাসরি আপনি প্রেস কনফারেন্সে আপনার টি-20 অধিনায়ক লিটন বলেছেন যে তার মতামত নিয়ে দলটা হলে সেখানে শামীম পাটোয়ারিকে এসে দেখতে পারতেন। বিষয়টা এইভাবে দাঁড়ায় আর কি, আমি যদি প্যাসিভ ভয়েসে করি আর কি। তাহলে এখন কি হচ্ছে যে আপনি সেকেন্ড ম্যাচেও কিন্তু শামীম পাটোয়ারিকে ইনক্লুশন করেন নাই, আপনি থার্ড ম্যাচের জন্য আলাদা একটা টিম করেছেন যেখানে শামীম পাটোয়ারিকে আনছেন। এটা আসলে শামীম পাটোয়ারির জন্য একটা অ্যাসিড টেস্ট, আর ক্যাপ্টেনের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জ। এই এমন একটা অবস্থার প্রেক্ষাপটে আপনি যেটা বলছেন যে গত ম্যাচে যে সোহানের আউটটা সত্যি কিন্তু দৃষ্টিকটু লেগেছে, এবং সোহান নিজেও কিন্তু বিরক্ত হয়েছেন আউটটা হওয়ার পর, যেখানে উনি ব্যাটে এমন একটা অঙ্গভঙ্গি করেছেন যে আসলে এই ধরনের আউট হতে চাননি, কারণ এমন একটা অবস্থায় যখন আপনাকে শর্ট বলে তিনি কাট করতে যে এবং না স্ট্যাম্পের বাইরে, বেশ বাইরে, 5th স্ট্যাম্পের বল, এটা সে বলটা না খেললেও উনি পারতেন, বা খেলছেন যেভাবে সেভাবে না খেলে উনি অন্যভাবে খেললেও পারতেন। যাক,
উনি বুঝতে পেরেছেন, কিন্তু একটু বিলম্বে বুঝতে পেরেছেন, এই কারণেই যে আপনার যা হবার হয়ে গেছে। সুতরাং আপনার ওই পজিশনটাকে আপনার শামীম পাটোয়ারি থাকলে খারাপ হবে না। আপনি জানেন আরও একটা ব্যাপার, শামীম পাটোয়ারি কিন্তু ডিপে অনেক সুন্দর ফিল্ডিং করেন, আমরা অনেক দেখেছি। ইভেন ক্লোজ ফিল্ডিংয়েও যে কিছু কিছু জায়গা আছে যে জোনটাকে ওনার ফিল্ডিংটা ওনাকে মনে হতে পারে যে আমরা যেহেতু 3টা পেসার নিয়ে খেলছি, আপনি বলছিলেন 3টা স্পিনার যেহেতু আমাদের নেই, নাসুমার শেখ মেহেদীকে আমরা দেখছি, সেক্ষেত্রে শামীম পাটোয়ারিকে দিয়ে আমরা 2টো ওভার বোলিংও করাতে পারি যদি স্পিনিং কন্ডিশন হয়। হ্যাঁ, ওইখানে কিন্তু সুবিধা হয় যে আপনি মুস্তাফিজের উপর চাপটা কমে বা অন্য কোনো পেস বোলারের উপর চাপটা কমতে পারে, যে আপনি কারো বোলিং দেখলেন খারাপ থাকে, সাইফুদ্দিন যদি এক্সপেন্সিভ হয়ে ওঠে, হ্যাঁ ওই যে কোনো একটা পজিশনেই আপনি কারোকে আপনি 1 ওভার কম দিতে পারেন, তাই না? সেক্ষেত্রে কিন্তু আপনার বোলিং ভ্যারাইটি বেশি থাকলে সুবিধাটাও হয়। রাইট। শামীম ভাই, আমরা একটু আরেকটা বিষয় জানতে চাইবো যে ডিসাইডিং ম্যাচগুলোতে এই ধরনের সমীকরণগুলো যখন থাকে, আমরা একটা জিনিস আজকে দেখলাম যে যখন সিরিজ 1-1 থাকে বা বাংলাদেশ পেছনে থেকে ফিরে আসে, কামব্যাক করে, এই ধরনের ব্যাপারগুলোতে বাংলাদেশ আসলে কিভাবে কেমন করে থাকে। আমাদের কাছে এই ধরনের একটা তথ্য আছে, আমরা একটু সেটিও দেখতে চাবো যে সিরিজ ডিসাইডিং ম্যাচগুলোতে বাংলাদেশ কিছুটা তো চাপও থাকে, তাই না? তো সেই ধরনের ম্যাচগুলোতে সবশেষ যে 8টা ম্যাচ বাংলাদেশ খেলেছে, যেখানে সিরিজটা 1-1 ড্র ছিল, সেখানে বাংলাদেশ 8টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচে জিতেছে, হেরেছে 5টা ম্যাচে, আগে ব্যাট করে জিতেছে 1টা ম্যাচে, পরে ব্যাট করে জিতেছে 2টো ম্যাচে। এই যে বাংলাদেশ সিরিজ ডিসাইডিং ম্যাচগুলোতে কেন হচ্ছে কিছুটা পিছায় থাকে, এখানে কি মনস্তাত্ত্বিক কোনো ব্যাপার থাকে নাকি চাপের একটা ব্যাপার? হ্যাঁ, আপনি যেটা দুটোই আর কি, আপনি মনস্তাত্ত্বিক চাপটাই আর কি নিয়ে নেয়, সেটা এই কারণে যে আপনার থেকে র্যাঙ্কিংয়ের নিচের টিম হলে সেক্ষেত্রে হচ্ছে কি যে আপনাকে প্রমাণ করার তাগাদ থাকে, যে আপনি যে বেটার দল সেটা প্রমাণের একটা তাগিদ থাকে। কিন্তু যদি র্যাঙ্কিংয়ের আপনার উপরের সারির দল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রি খেলতে পারেন, কারণ এখানে হারাবার কিছুই নেই। আপনি যেটা পারবেন আপনি সেটা হচ্ছে বোনাস, আপনি জিততে পারলে ভালো, কিন্তু হারতে পারলেও আপনার খুব একটা হচ্ছে না, আত্মসম্মান যাচ্ছে না। কিন্তু র্যাঙ্কিংয়ের নিচের টিম থাকলে সেক্ষেত্রে আপনার বড় ধরনের চ্যালেঞ্জ বেশি থাকে। হ্যাঁ, এই জন্যই বলছি যে আর খেয়াল করে দেখবেন আয়ারল্যান্ডের এই টিমটা কিন্তু অন অ্যান অ্যাভারেজ সবাই প্লেয়ার। এর মধ্যে আপনি শুরু থেকে আমরা টেস্ট থেকে দেখছি হামফ্রিসের বলটা খুব ভালো করছে, লেফট আর্ম স্পিনার খুব ভালো বল করছেন উনি। তারপরে আপনি ওদের যে আপনার পল স্টার্লিং নিজে পারফর্মার, ইভেন ওদের যে ওপেনিং ব্যাটাররা আছে ম্যাকব্রাইন ভালো করছেন, টাকার ভালো করছেন। সুতরাং আপনার কিন্তু ওরা কিন্তু অন অ্যান এভারেজ একটা প্লেয়ার ভালো করছেন না, যদিও উনি অনেক ভালো, উনি আইপিএল এ পর্যন্ত বিক্রি হয়েছিলেন জাস্ট লিটল। তার হ্যাঁ, তার কিন্তু হ্যাঁ পেস অলরাউন্ডার কিন্তু উনি, তাই না? উনি কিন্তু ইংল্যান্ডকেও হারিয়েছেন আপনার ইংল্যান্ডের মাটিতে, সেই ম্যাচও আমি দেখেছি। সুতরাং উনি করছেন না, বাকিরা কিন্তু অন অ্যান এভারেজ পারফর্ম করছে। ওরা কখনো কিন্তু বলে নাই যে আপনি চট্টগ্রামে 200 করবে, 180 করবে, কিন্তু ওরা বিপরীত ধর্মী একটা কন্ডিশনে এসে 180 করছে। দ্যাট মিনস হচ্ছে কি তাদের অ্যাবিলিটি, ব্যাটিং অ্যাবিলিটিটা অনেক ভালো, যেটাকে আসলে আপনাকে সমীহ করার মতো। এক্স্যাক্টলি। শামীম ভাই, আমরা কথা বলছিলাম বাংলাদেশের টি-20 নিয়ে। আপনি একদম শুরুতেই বলছিলেন যে বাংলাদেশের সম্ভবত টি-20 সবচেয়ে সাকসেসফুল বছরগুলোর একটা হচ্ছে এই বছরটা, এবং গতকালও আমরা শুনেছি এই শন টেইটের মুখে আমরা শুনেছি যে এটা যেহেতু বিশ্বকাপের আগে শেষ ম্যাচ হতে যাচ্ছে, একটা হাই নোটে তারা শেষ করতে চায়, এবং এখান থেকেই তো বিশ্বকাপের প্রস্তুতিটাও শুরু হয়ে যাচ্ছে আর কি। এরপর বিপিএল, বাংলাদেশের ক্রিকেটার আর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ পাবেন না। তো বাংলাদেশের প্রস্তুতিটা কেমন হলো বিশ্বকাপের আগে, এবং বাংলাদেশের পুরো টি-20 বছরটা কেমন গেল? দেখুন, প্রস্তুতিটা আমাকে আরেকটু সময় দিতে হবে, কারণ হচ্ছে কি এটাই শেষ নয়। কারণ আপনি জানেন বিপিএল একটা হাই ভোল্টেজ টুর্নামেন্ট, যেটা আমাদের ডোমেস্টিক টুর্নামেন্টের মধ্যে বিদেশি আমেজ পাচ্ছি, আমরা ইন্টারন্যাশনাল আমেজ পাচ্ছি। এই বিপিএল এর পরপরই যাচ্ছে হচ্ছে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। আমাদের ফার্স্ট রাউন্ডের ম্যাচগুলো সবই হচ্ছে ইন্ডিয়াতে। আপনি এটির মধ্যে ফিকচারও প্রকাশ পেয়েছে, আমরা কাদের সাথে কোথায় কোন ম্যাচে কোথায় খেলবো। সুতরাং আপনার এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল লাস্ট ম্যাচ, এটা হচ্ছে বছরটাকে আপনি এন্ডিংটা কেমন করতে পারবেন, শেষটা কতটা ভালো করতে পারবেন, তার উপরে হচ্ছে আপনি একটা বললাম না একটা গুড নোটে রেখে দিতে চাচ্ছে বাংলাদেশ টিমটা, এইটাই। এই বছরটায় কেমন গেল বাংলাদেশের সেটার একটা চিত্র আমরা দেখতে চাই। আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে। বাংলাদেশ এখন পর্যন্ত এবছরে ম্যাচ খেলেছে 29টা, সেখানে 50-50 বাংলাদেশের জয়হার। কিন্তু এটার চেয়েও বড় ব্যাপার হচ্ছে ঘরের মাঠে বাংলাদেশ 5টা জিতেছে, 5টা ম্যাচে হেরেছে, এবং দেশের বাইরেও বাংলাদেশ সমান যে 9টা ম্যাচে জিতেছে, 9টা ম্যাচে হেরেছে। আনফর্চুনেট ব্যাপার যেটা হচ্ছে শামীম ভাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ এর মধ্যে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেছে, যেটা আমরা হয়তো কেউই এক্সপেক্ট করিনি। তো বাংলাদেশ ঘরের মাঠে সমান জয়হার,
দেশের বাইরে সমান সমান জয় হার। এখানে একটা ভালো ব্যাপারও আছে যে দেশের বাইরে বাংলাদেশ সমান সংখ্যক জয় পেয়েছে, এটা হতে পারে, কিন্তু ঘরের মাঠে বাংলাদেশকে কেন 5টা ম্যাচে হারতে হলো, এটা একটা বড় প্রশ্নের ব্যাপার থেকে যায়। কিন্তু আমরা কিন্তু 4টা সিরিজ জিতেছি, 4টা সিরিজটার মধ্যে কিন্তু একটা বড় সিরিজও আছে, যেটা হচ্ছে আমরা ওয়েস্ট ইন্ডিজে হারিয়েছি, শ্রীলঙ্কারে হারিয়েছি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা হোয়াইট ওয়াশ হয়েছি, আমরা পাকিস্তানকে হারিয়েছি, পাকিস্তানকে হারিয়েছি। আমাদের বড় বড় সিরিজও কিন্তু আছে এর মধ্যে, আবার ছোট সিরিজও আছে। আপনি এটা আপনি খেয়াল করে দেখেন, 1 বছরে তানজিদ হাসান তামিম 720 রান করেছেন, লিটন দাস তারই পেছনে আছে 628 রান। তানজিদ হাসান তামিমের ব্যাটটা আসলে সত্যি কথা বলছে, হয়তো উনি প্রতি ম্যাচেই রান করতে পারেন না, কিন্তু ইন অ্যান্ড আউটের মধ্যে ছিলেন, রানের ভালো একটাই ছিলেন। আমাদের এখানে কিন্তু সাইফ হাসানের শেষ দিকে যে ইনক্লুশনটা বছরের আপনার মাঝ থেকে, যেটা এটাও কিন্তু আমাদের জন্য অনেক ভালো একটা বার্তা বয়ে আনছে। সাইফ হাসান যদিও এই সিরিজে রান পাচ্ছেন না, কিন্তু সাইফ হাসানও কিন্তু ভালো করেছেন, এইটাও একটা ব্যাপার। আপনার উইকেটে দেখা যাচ্ছে যে আপনি রিশাদকে আনছেন, রিশাদ 30টা উইকেট, তাসকিন 24 উইকেট। আপনি পুরো বছরটা কিন্তু যদি আপনি ইকোনমি বোলিংয়ের দিকে দেখেন, সেটা কিন্তু মুস্তাফিজ সবচেয়ে ভালো ছিল। মুস্তাফিজের উইকেটও আমি যদি ভুল না করে থাকি 23টার মতো, আমরা এখানে কিন্তু আরো বেশি উইকেট হতে পারতো। আপনি গত ম্যাচেও মুস্তাফিজের 2টা ক্যাচ ছেড়ে দিয়েছি, প্রত্যেকটা ম্যাচে কিন্তু ওইরকমই হচ্ছে। ওর কপালটা কেমন যেন একটু ভাগ্য হতো উইকেট থেকে হচ্ছেন, তাই না? ওর ক্ষেত্রে একটু এমন হচ্ছে। আর আরেকটা ব্যাপার খেয়াল করে দেখবেন, মুস্তাফিজ যখন বোলিং করে এমন একটা সময় আসেন, পাওয়ার প্লেতে ওনাকে একবার করানো হয়, তাই না? এমনটা করা হয় যে আপনি মুস্তাফিজ এসেই কিন্তু অপোজিশনে যে ব্যাটার যারাই আছে, যতই আপনি স্বচ্ছন্দে ব্যাট করুক না কেন, মুস্তাফিজ আসার পর তারা একটু প্যানিক হয় যে তারা মুস্তাফিজকে উইকেটটা দিবে না। আপনি যখন কমিটেড হন যে আমি তাকে মারবো না, উইকেট দিব না, মানে উইকেট না দিতে গেলে তো আপনি বিগ শট খেলতে পারবেন না। তাই এই যে যদি আগে থেকে কমিটেড হন যে আপনি উইকেট দিব না, তাহলে সেই বোলার উইকেট পাবে কোথায়? এই অবস্থা একটা অবস্থা তৈরি হয়। উপকার হয় যে রানের গতিটা কমে আসে। হ্যাঁ, ওই জন্যই মুশফিক আমাদেরকে এইখানে সবচেয়ে বড় উইপন হিসেবে আসলে কাজ করে বোলিংয়ে। কিন্তু তারপরও কিন্তু খেয়াল করেন, মুশফিক কিন্তু সব ম্যাচ খেলতে পারেন নাই। তাকে কিন্তু আপনি দেখা গেল পারফর্ম করার পরও একটা ম্যাচে তাকে রেস্ট দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু প্রায় সিরিজে আমরা দেখেছি যে নাহলে মুস্তাফিজের উইকেটের সংখ্যা বাড়তো, ম্যাচের সংখ্যা বাড়তো, সেটা কিন্তু হয়েছে এই জায়গাটায়। তা আমাদের এটা হচ্ছে যে আমরা যে অবস্থায় আছি, এই বছরটা শেষ করতে পারলে, ভালোভাবে শেষ করতে পারে, আমাদের স্বস্তিদায়ক হবে। একটা পর্যায়ে তো আমরা এমন একটা ছিলাম যে র্যাঙ্কিংয়ে আমাদের আরও কয়েক ধাপ উপরে ওঠার সম্ভাবনা ছিল, সেইখান থেকে কিন্তু একটু পেছনে চলে গিয়েছি আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পরে। এখন দেখা যাক কী অবস্থা দাঁড়াচ্ছে। আমরা আশা করবো যে আয়ারল্যান্ডের বিপক্ষে আজকে যে ম্যাচটা খেলবে বাংলাদেশ দল, সেখানে বাংলাদেশ ভালোভাবেই শেষ করতে পারবে বছরটা, সিরিজটাও বাংলাদেশ জিততে পারবে, বিশ্বকাপের আগে শেষ ম্যাচটাতে জিতে নিজেদের আত্মবিশ্বাসটাও ভালোভাবে রাখতে পারবে। শামীম ভাই, এরই মধ্যে আমরা দেখেছি যে টস হয়ে গেছে, বাংলাদেশ আরও একবার টসে হেরেছে, আয়ারল্যান্ড টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং বরাবরই দুটো ম্যাচে আমরা দেখেছি তারা কিন্তু ফ্লাইং স্টার্ট পেয়েছিল, দুটো ম্যাচে তারা ভালো স্কোরও করেছিল, স্কোর বোর্ডে রান তুলতে পেরেছিল। সেই হিসেবেই নিশ্চয়ই তারা আজকেও ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছে। বাংলাদেশ অনেকগুলো পরিবর্তন নিয়ে আজকে মাঠে নেমেছে, সেখানে শরীফুলের ইনক্লুশন আমরা দেখতে পাচ্ছি, সেখানে রিশাদ ফিরেছেন এবং শামীম পাটোয়ারি, যাকে নিয়ে অনেক কথা হচ্ছিল, তিনিও ফিরেছেন। ওভারঅল এই পরিবর্তনগুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আপনার শামীমের ইনক্লুশনটা খুবই সময়ের দাবি, কারণ এটা নিয়ে পুরো সিরিজের শুরু থেকেই আলোচনা চলছে, আজও পর্যন্ত আলোচনা, এবং ম্যাচের শেষেও আলোচনা থাকবে। যদি শামীম পাটোয়ারি ভালো ব্যাট করেন বা ভালো বল করেন, তখন আবার যদি না পারেন সেক্ষেত্রে আলোচনা থাকবে। সুতরাং তখন আলোচনা থাকবে যে ক্যাপ্টেনের এই কথাটা উনি বললেন কেন, তাই না? এই কথা না বললে সিরিজে এর ইম্প্যাক্টটা পড়তো না। এক অর্থে কিন্তু সিরিজের শুরুতে আপনি যে কথা বলছেন, এটা কিন্তু ইম্প্যাক্ট ফেলেছে, এটা কিন্তু নানাভাবে কিন্তু প্রতীয়মান হয়েছে, ইম্প্যাক্ট ফেলেছে। এখন আমরা চাইবো যে আসলে ক্যাপ্টেনের কথাটা এস্টাবলিশড হোক, তাহলে আপনি আর একটা চাপে পড়বেন, আপনার চিফ সিলেক্টর, তাকে হয়তো আরও কোশ্চেনের মুখে পড়তে হবে এই শামীম পাটোয়ারিকে নিয়ে। এখন আপনি আরো দুজন ইনক্লুশনের কথা আসছে, সেটা হচ্ছে রিশাদ হোসেন আর হচ্ছে আপনার শরীফুল ইসলাম। শরীফুলকে ধরে নেওয়া হচ্ছে, ওদের তো ডানহাতি ব্যাটসম্যানের সংখ্যা বেশি, এই জন্য শরীফুলের কামব্যাকটা দরকার ছিল। যদিও শরীফুল সেরকম সে অর্থে যে ভালো বোলিং করছেন তা কিন্তু না, ওনার একটু এক্সপেন্সিভ বোলিং হয়ে যাচ্ছে ওনার বোলিংটা। সেকেন্ড স্পেলে হয়তো রিদম ফিরে পাচ্ছেন, কিন্তু ফার্স্ট স্পেলটা বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। কারণ হয়তোবা এখন আপনার টিম ম্যানেজমেন্ট থেকে একটা কোনো কিছু বলা আছে, প্রেসক্রিপশন দেওয়া আছে তাকে কীভাবে বল করতে হবে, আরেকটু যাচাই বাছাই করে দেখার। হ্যাঁ, আর বিষয়টা হচ্ছে আপনার যে আপনি স্কোরের মধ্যে ঘুরে ফিরে সবাইকে যদি খেলার সুযোগ দেন,
এবং সবাইকে ঘুরে ফিরে আবার জায়গা পজিশন নিয়ে আসেন, খারাপ হবে না, তাই না? যেহেতু এটা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি বলা হচ্ছে, আমার মনে হয় স্কোয়াডটা যেটা আছে অনন্য ফেরাই তো বিশ্বকাপেই যাবে, সেক্ষেত্রে হয়তো সবাইকে বাজিয়ে দেখার একটা ব্যাপার। আর রিশাদকে তো আপনি রিশাদ যতই খারাপ করে রিশাদে বাদ দেওয়ার পক্ষে আমি না, আমার মনে হয় অনেকেই না। কারণ কি আপনি খেয়াল করেন এই বছর হাইয়েস্ট উইকেট, একটু আগে যে গ্রাফটাকে দেখালেন, হাইয়েস্ট উইকেট T20 তারই 30টা, এবং রিশাদ এমন একটা পজিশনে চলে গেছে, রিশাদকে কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড এখন রিশাদ কিন্তু T20 ফেরিওয়ালা হয়ে গেছে, উনি খেলতে যাচ্ছেন, ওনার বোলিংটাকে সেইভাবেই দেখা হচ্ছে, যে ওনার লেগ স্পিনের ইফেক্টিভিটিটা সেইভাবেই কিন্তু ওনার চলে গেছে, তাই না? তারপর শামীম ভাই প্রথম দুটো ম্যাচে রিশাদ ম্যাচ পেলেন না কেন, এটার ব্যাখ্যাটা কি ছিল বা কি? এখন ব্যাখ্যাটা টিম ম্যানেজমেন্টই ভালো দিতে পারবেন। এখন রিশাদ ফিরেছেন, দেখা যাক রিশাদের, যেহেতু আপনি দেখেন টিমের যে আপনার স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ, উনি নিজেই লেগ স্পিনার, আর উনি যেটা বলেছেন সেটা কিন্তু একটা বার্তা দিয়ে গেছে রিশাদকে, উনি সব ফরম্যাটের ম্যাচে খেলাতে চান, যদিও এখন পর্যন্ত টেস্ট ওনার অভিষেক হয়নি। আর লেগ স্পিনাররা কিন্তু টেস্টে বেশি ইফেক্টিভ হয়, এই কারণে হয় যে টেস্টে তো আপনি যেমন লিমিটেড ওভারের ম্যাচে আপনার কিন্তু রান চেক দেওয়াটা হচ্ছে বড় ব্যাপার, বোলারের নির্দেশনাই থাকে ডট করানোর জন্য, সেক্ষেত্রে লেগ স্পিনাররা কিন্তু এক্সপেন্সিভ হয়ে যায় কখনো, কিন্তু আপনার টেস্টে কিন্তু সেই সুযোগ নেই। টেস্টে আপনি বিভিন্ন ধরনের বল ট্রাই করতে পারেন, যেটা লেগ স্ট্যাম্পের বাইরে পিস করলেও সেটা ওয়াইড হবে না, অফ স্ট্যাম্পের বা ফিফথ স্ট্যাম্প বা ফিফথ স্ট্যাম্পের বলও ওয়াইড হয় না, এই হিসাব করে আর কি আপনার হয়তো ওনার টেস্ট অভিষেকটাও খুব সময়ের দাবি হয়ে যাচ্ছে। রাইট। আরেকটা লাস্ট একটু ছোট্ট করে জানতে চাবো, সেটা হচ্ছে যে এই দলটা নিয়েই তো বাংলাদেশ হয়তো বিশ্বকাপে যাবে, নাকি এখানে আপনি আর কোনো ইনক্লুশন দেখেন বা কোনো চেঞ্জেস দেখেন কিনা? এখন দেখেন সেটা হচ্ছে কয়েকটা পজিশনে একটু ঘাটতি আছে, সেই ঘাটতিটার জন্য আপনি পেস ইউনিটে যদি আপনি চান যে পেস ইউনিটটাকে আরেকটু মজবুত করবেন, সেক্ষেত্রে দেখা যাক বিপিএল যদি পারফর্ম করে। আমার না, পেস ইউনিটে তো এখানে তাসকিন ইনক্লুশন তার হবে, তাসকিন আসবে, কিন্তু তাসকিন আসবে ফর্ম ফিটনেস বিভিন্ন কিছুর উপর বিবেচনা করছে। তাসকিন কিন্তু ফিটনেসের কারণে বেশিরভাগ সময় টিমের বাইরে থাকেন, তাই না? আর আপনার এখানে একটা আছে তানজিম হাসান সাকিব, থাকাতে সুবিধা আছে, কিন্তু তারপরেও আমাদের পেস অ্যাটাক, যেহেতু আমরা পেস অ্যাটাকটাকে একটু মুখ্য ধরে নিই, একজন পেস বোলারের ব্যাপারটা বিশেষভাবে নজর দিবেন আমার আমার ধারণা করতে, সেটা হলো বিপিএলে আপনি রিপন মন্ডল দেখেন, সর্বশেষ যে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট যেটা হয়েছে সেই এবং ফাইনালে যে সুপার ওভার পর্যন্ত ম্যাচ গেছেন, এবং সুপার ওভারে যে ইন্ডিয়ার এগেইনস্টে থ্রিলিং বোলিংটা যে উনি করেছেন, এটা কিন্তু সবার গুড নোটে আছে। এই কারণে আছে যে আপনি দেখেন একটা বোলার 7-8টা ডেলিভারি ইয়র্কার দিতেছে আপনার তার ওই সীমিত কটা বোলিংয়ের জন্য, তাই না? এটা বিরাট ব্যাপার কিন্তু, এবং তার বোলিংটাকে খুব এনজয় করছে সবাই। একটা ছেলে ওই চাপের মুখে যে অত সুন্দর বল করতে পারে, অত সহজাত বল করতে পারে, এটা বিশাল ব্যাপার। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি দেখেন আমাদের ওপেনিংয়ে যদি আপনার নির্বাচকরা একটু ঝুঁকিপূর্ণ টিম সিলেকশনই করতে যান, সেইখানে কিন্তু হাইবুর রহমান সোহানের ব্যাপারটা আপনাকে দেখতে হচ্ছে। কারণ আপনার যে উপরে যে টপ অর্ডার যে স্লটটা আছে, যদিও তারা আপনি মোটামুটি এভারেজ ভালোই আছে, কিন্তু তারা কিন্তু ধারাবাহিক নাই তাদের। আপনি তানজিম হাসান সাকিব বাদ দিলে কাউকে কিন্তু ধারাবাহিক দেখতে পারবেন না। আমার যে উপরে এমন একজন ব্যাটার লাগবে যে আপনি পাওয়ার প্লেতে আপনি 60-এর উপরে করতে পারবেন, 60-এর ঘরে থাকতে পারবে অ্যাটলিস্ট স্কোরটা প্রথম 6 ওভারে, আপনার ভালো একটা পাওয়ার হিটার লাগবে। এই জিনিসগুলো অবশ্যই দল নির্বাচনের ক্ষেত্রে তারা সবাই টিম ম্যানেজমেন্ট চিন্তা করবেন, অবশ্যই বিপিএল দিকে তাকাবে। আমার কেন যেন মনে হচ্ছে এই বিষয়গুলো দেখার জন্য। ক্রিকেটাররা মাঠে নামছে একটু পরেই, বাংলাদেশের ফুটবলাররা আজকে সন্ধ্যায় খেলতে নামবে, এবং প্রথমবার বাংলাদেশ হচ্ছে ইউরোপের কোনো দলের বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশের মেয়েরা। তো আমরা এর আগে ম্যাচে দেখেছি মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ডিফারেন্স আছে, তারা ম্যাচটা হেরেছে। তারপর আজকে আজারবাইজানের মুখোমুখি হচ্ছে, যারা মালয়েশিয়ার চেয়েও আগানো, এবং মালয়েশিয়াকে তারা আগের ম্যাচে হারিয়েছে। তো আজারবাইজানের বিপক্ষে ম্যাচটাতে বাংলাদেশের ফুটবলাররা কেমন ফুটবল খেলা উচিত বা কেমন ফুটবল খেলবে বলে আপনার মনে হচ্ছে? দেখেন আমাদের মেয়েরা তো অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলেছে, তাই না? আমরা সেই খেলাটাও দেখেছি, আমরা আপনার অস্ট্রেলিয়ার মাটিতেও খেলেছে, তাই না? এখন আমাদের মেয়েদের আপনি দেখেন গত ম্যাচে আমরা মালয়েশিয়ার কাছে হেরেছি, কিন্তু ওই ম্যাচে যদি আপনি পুরো ম্যাচ অ্যানালাইসিস করেন, সেখানে কিন্তু স্কোরিং অপরচুনিটি আমাদের বেশি ছিল ওদের থেকে। এবং আমি খেলাটা দেখেছি, মাঠের যে মিডফিল্ডটাও কিন্তু আমাদের নিয়ন্ত্রণেই ছিল। ওরা একটা অ্যাটাক করছে, যে অ্যাটাকে ওরা খুব বেশি কাউন্টার অ্যাটাক করে নাই, ওরা আগের থেকে প্ল্যান ছিল যে কাউন্টার অ্যাটাকতে গোল করবে, সেরকমই একটা গোল পেয়েছে, যেখানে আমাদের ডিফেন্সের বেশ কিছু ভুল ছিল, ইভেন গোলকিপারও
একটু সামনে চলে এসেছিলেন। জি। তা আমার কেন যেন মনে হয় যে ওই ম্যাচে যদি অ্যাডেড টাইমে খেলা হইতো কোনো না কোনোভাবে, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট অন্যরকম হতে পারতো। যাই হোক, এখন আপনি এই টিমের আমাদের যেটা একটু আগেই আপনার সাথে গল্প করছিলাম অন্য ব্যাপারে, সেটা হচ্ছে যে কোনো কারণে হোক আমাদের সিনিয়র ক্যাম্পেইনার টিমে নাই কয়জন। সেটা হচ্ছে আপনার কোচের সাথে তাদের যে একটা মতদ্বৈধতা ছিল এবং সেটা ডিসিপ্লিনারি অ্যাকশন হয়েছে। তারা এখন টিমের বাইরে বেশ কিছুদিন ধরে, হয়তো তাদের ফেরার সুযোগ যখন হবে তখন হয়তো টিমটা আরও গোছানো হবে। আপনি এই মুহূর্তে তারপর যেই টিমটা নিয়ে আমরা মাঠে আফিদার নেতৃত্বে যে টিমটা খেলছে, এই টিমটার স্পিডটা সত্যি প্রশংসনীয়। তারা বল যে পাসিং, দেখেন ভুল পাস কিন্তু অনেক কম হয় আমাদের মেয়েদের। বল পাসিং অ্যাবিলিটি, তারপরে ইভেন যে আপনার তাদের যে ওই সাইজটা থেকে তাদের যে আপনার হেড ওয়ার্কিং অ্যাবিলিটিটা, সেটাও কিন্তু ভালো দেখলাম। জি। এখন আপনি যেটা আজকে যাদের সাথে খেলবেন এরা কিন্তু ফিজিক্যাল স্ট্যামিনায় অনেক বেশি। রাইট। আপনি এদের এভারেজ হাইটটা আমাদের মেয়েদের থেকে অনেক বেশি, এবং এদের মধ্যে অনেকগুলো ফুটবলার আছে যারা ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলে থাকে। তাদের আপনি বললাম না যে আপনি এই যে ম্যাচের আগে যেটা হয় যে প্র্যাকটিস করছে বা প্র্যাকটিসে আসতেছে, তারা যে বিভিন্ন সেশন করছে, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে তাদের আপনার শারীরিক সক্ষমতা নিয়ে এবং স্কিলফুল ক্রিকেট মানে ফুটবল খেলতেই তারা কিন্তু আসছে। এটা একটু দেখার ব্যাপার। আমরা আমাদের মাটিতে খেলবো যখন, তখন আমাদের সাপোর্টার থাকবে আমাদের সাথে, আমাদের অ্যাটমসফিয়ার আমাদের সাথে থাকবে। সেইখান থেকেই আমরা কতটা অ্যাচিভ করতে পারবো দেখার ব্যাপার। শামীম ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে পিটার বাটলারকে নিয়ে আপনি বলছিলেন যে সিনিয়রদের সঙ্গে তার একটা দ্বন্দ্বের ব্যাপার আছে। সেটা ওকে তিনি তাদেরকে ছাড়াই তিনি কিন্তু দলটা গুছিয়ে এনেছেন এবং তার কৌশল নিয়েও অনেক ধরনের কথা আছে। বিশেষ করে লাস্ট ম্যাচে বাংলাদেশ হারার পর অনেকেই বলছে হাইলাইন ডিফেন্সের কথা। বিশেষ করে বাংলাদেশ বেশি প্রেস করতে গিয়ে নিজেদের ডিফেন্সটাই হচ্ছে উন্মুক্ত, ওপেন করে ফেলছে কিনা, এইটা একটা কথা হচ্ছে। পিটার বাটলারের টেকনিকটা আমরা মনে হয় অ্যাডজাস্ট করে ফেলার কথা এতদিনে, কারণ বাংলাদেশ কিন্তু ওনার আন্ডারেই বেশ কিছু সাফল্যও পেয়েছে। তারপরে এখন এই জিনিসটা নিয়ে এত বেশি আলাপ হচ্ছে কেন, আর এই ট্যাকটিকটা কি আসলেই ভুল? দেখুন, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের মেয়েদের একটা সময় ফুটবল স্ট্যান্ডার্ডটা ছিল কি আমাদের এই সাবকন্টিনেন্ট লেভেলে মধ্যে সীমাবদ্ধ ছিল। এই জায়গায় আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতাম বা কাছাকাছি উপরের 1-2-এর মধ্যে থাকতাম। কিন্তু এখন কিন্তু আমরা এই জায়গা থেকে কিন্তু আর একটা পরের ধাপে আমরা চলে গিয়েছি। এখন কিন্তু এশিয়ান লেভেলে আমরা চলে গিয়েছি, যেখানে হচ্ছে আমাদের স্বপ্নের থেকেও বেশি কিছু আমাদের মেয়েরা করে দেখিয়েছে। যে এবং সেখান থেকে বিশ্বকাপে যাওয়ার একটা সুযোগ আছে, তাই না? সুতরাং আপনি খেয়াল করে দেখবেন যে এই পিটার বাটলার কিন্তু পুরো টিমটাকে একটা ডিসিপ্লিন টিমে পরিণত করেছে। আপনার কিছু কিছু ব্যাপার আছে, যেহেতু হচ্ছে যে ওই সময়টা লাগবে যে আপনি ইউরোপিয়ান ফুটবল স্ট্যান্ডার্ডে যে পৌঁছাতে বা আপনার গ্লোবাল স্ট্যান্ডার্ডে বা এশিয়ান টপ কান্ট্রি যেগুলো আছে প্লেইং কান্ট্রি তাদের স্ট্যান্ডার্ডে যেতে। কিন্তু আমরা সেই কম্পিটিশনটা করার যে আপনার ক্ষেত্রগুলো, হার্ডেলগুলো কিন্তু ঠিকই আমরা পার হচ্ছি। এখন এই হার্ডেলগুলো যখন পার হচ্ছি তখন আমাদের নেক্সট স্বপ্নই ওইদিকে চলে যাচ্ছে। এটা বিরাট ব্যাপার। সেক্ষেত্রে এই টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে অনেক কথা হবে। আমার কাছে মনে হয় যে শামীম ভাই হাইল্যান্ড ডিফেন্স বলে বা পিটার বাটলারের নানা ইস্যুতে যে নানা সময়ে যেসব আলোচনাগুলো হয়, আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি যে তাকেও মনে হয় একটু নিজের মতো করে কাজগুলো করতে দেওয়ার সুযোগগুলো দেওয়া উচিত। এটা কিন্তু এমন না যে আপনি এই ম্যাচে, আমি এটা বলছি কেন শামীম ভাই, ছোট্ট করে একটু বলি। আমি দেখেছি যে নারী উইং এর চেয়ারম্যান গত ম্যাচে কোচের সমালোচনা করেছিলেন। এখন আমি জানি না নারী উইং এর চেয়ারম্যান আসলে কতটুকু ফুটবল খেলেছেন, কিন্তু পিটার বাটলার এখন পর্যন্ত যেহেতু সাফল্য এনে দিয়েছেন, আমি তাকে তার মতো করে চলতে দেওয়ার পক্ষে আর কি। আজকে বাংলাদেশের নারী ফুটবল যে ফ্লারিশ করছে, নারী ফুটবলের যে এই যে রূপকথা রূপগল্প যেটা, সেটার পেছনে কিন্তু আপনি যার নাম বলেন নারী উইংয়ের যে চেয়ারম্যান, তার অবদান অনেক আছে, এটা সত্য কথা। কিন্তু আসলে উনি কিছু কিছু জায়গায় যে আপনি টেকনিক্যাল সাইডে উনি কিন্তু আপনার অনেক কিছু কোচকে জ্ঞান দিতে পারেন না, কারণ কোচ কিন্তু ফাইনালে কিন্তু কোচ কিন্তু মাঠের টিমটাকে নামান এবং পুরো টিমটাকে পরিচালনা করেন। সেখানে আপনার একটা ফ্রিকশন অফ সেকেন্ড। ফুটবলে বলা হয় যে ফুটবলটা হচ্ছে কোচের খেলা। হ্যাঁ, আপনি দেখেন এখানে কিন্তু যে একটা মাইক্রো সেকেন্ডের ব্যাপার, একটা মাইক্রো সেকেন্ডে একটা ভুল হয়ে যেতে পারে, সেই ভুলে আপনার একটা খেসারত দিতে পারেন, তাই না? এখন যে আপনি যে হাইল্যান্ড ডিফেন্সের কথা বলছেন, যেটা সত্যি আমি এই খেলাটা দেখেছি, সেটা কখনো মনে হয় নাই যে আমরা ডিফেন্সিভ
ডিফেন্সটাকে মানে প্যাক্টফুল রেখেছি, যেখান থেকে বল যাবে না। আমরা আসলে বেশিরভাগ সময় ওভারল্যাপ প্রেসিং করেছি, ফুটবলটাই আমরা খেলতে যাচ্ছিলাম এবং সেই ফুটবলটাই নিশ্চয়ই বাংলাদেশকে আজকে দেখতে কিন্তু ম্যাচে চোখের জন্য অনেক ভালো যে ছন্দময় ফুটবল খেলছেন, খুব মাঠে দৌড়াদৌড়ি করছেন, বল নিচ্ছেন, বল অপোজিশনের আপনি ডি বক্সে ফেলাচ্ছেন। সেটাই, এবং আজকেও আমরা সেই রকমই একটা ম্যাচ, ছন্দময় ফুটবল ম্যাচ দেখতে পারবো বলে আশা করছি। শামীম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। এখন টিভিকে অসংখ্য ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।